সম্প্রতি প্রধান উপদেষ্টা জানিয়েছেন, গণঅভ্যুত্থানের ১ বছর পর দেশ এখন যথেষ্ট স্থিতিশীল, নির্বাচন আয়োজনে প্রস্তুত। সে লক্ষ্যেই নির্বাচনের সার্বিক প্রস্তুতি এগিয়ে নিচ্ছে নির্বাচন কমিশন। গতকাল ২৪ দফা অগ্রাধিকার ভিত্তিক রোডম্যাপ ঘোষণা করেছে ইসি। আমরা দেখছি, রোডম্যাপকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে লক্ষ্য করা যাচ্ছে মিশ্র প্রতিক্রিয়া। রোডম্যাপকে বিএনপি স্বাগত জানালেও জামায়াত এবং এনসিপি বলছে সরকার প্রতিশ্রুতি ভঙ্গ করেছে। নির্বাচনের সময় ঘোষণা হলেও নির্বাচন যেন আটকে আছে ষড়যন্ত্র তত্ত্বের জালে। এদিকে আমরা দেখছি আবার উত্তপ্ত হয়ে উঠছে রাজনৈতিক অঙ্গন। এসব কিছুই আজকের আলোচনায় আনবো। দর্শক, আমি ফারদাস জুই, সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি দেশ টেলিভিশনের সাপ্তাহিক আয়োজন সপ্তাহের দেশ। আজকের আলোচনায় এগিয়ে নিতে স্টুডিওতে আছেন দুজন সম্মানিত অতিথি। চলুন একে একে পরিচিত হই। আছেন ডক্টর সিদ্দিকুর রহমান খান, অধ্যাপক ও ডিন, ঢাকা বিশ্ববিদ্যালয়। সেই সঙ্গে আরও আছেন সোহরাব হাসান, যুগ্ম সম্পাদক, প্রথম আলো। দুজনকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলোচনায়। ডক্টর সিদ্দিকুর রহমান খান, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করি। যেমনটি সূচনাতেই বলছিলাম, আবারও উত্তপ্ত হয়ে উঠেছে রাজনৈতিক অঙ্গন। কিছুক্ষণ আগে আমরা দেখছিলাম জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় আমরা দেখলাম নুরুল হক নূর গুরুতর আহত হয়েছে এবং কঠোর অবস্থানে আছে সেনাবাহিনী, পুলিশ। এই ধরনের ঘটনা আসলে কি বার্তা দিচ্ছে? আপনাকে ধন্যবাদ। এবং আমার সাথে আছেন আমাদের একজন প্রবীণ সাংবাদিক সোহরাব হাসান, তাকে শুভেচ্ছা জানাচ্ছি এবং দর্শকদেরকেও। আপনি যেটি বলছিলেন যে বাংলাদেশে ইতিমধ্যেই ত্রয়োদশ জাতীয় সংসদের রোডম্যাপ ঘোষণা করা হয়েছে। রোডম্যাপকে সামনে রেখে বা ঘোষিত রোডম্যাপকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলোর মধ্যে মিশ্র প্রতিক্রিয়াও তৈরি হয়েছে এবং গত কয়েকদিন ধরে আমরা রাজনৈতিক অঙ্গে নানা ইস্যুকে কেন্দ্র করে একটা উত্তপ্ত পরিস্থিতিও আমরা লক্ষ্য করছি। এবং একটু আগে আপনি যেটি বললেন যে আজকে বিকেলে প্রথমে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে পতিত যে স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের দোসর হিসাবে জাতীয় পার্টির কার্যক্রম নিষিদ্ধকরণ এবং জাতীয় পার্টির এখন তো অংশ দুটো, একাংশের যিনি চেয়ারম্যান জনাব জিএম কাদের, তার গ্রেপ্তারের দাবিতে তারা বিকেলে একটা বিক্ষোভ মিছিল করেছে এবং এই বিক্ষোভ মিছিল এক পর্যায়ে জাতীয় পার্টির অফিস অতিক্রম করার সময় জাতীয় পার্টির নেতাকর্মীদের সাথে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের সেখানে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এক পর্যায়ে সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এই ঘটনার প্রতিবাদে আবার সন্ধ্যার পর আমরা দেখেছি যে নুরুল হক নুরুর এর নেতৃত্বে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে মশাল মিছিল তারা এই ঘটনার প্রতিবাদে তারা মানে করেছে এবং একটা পর্যায়ে আবারও জাতীয় পার্টির অফিসের সামনে গণ অধিকার পরিষদ এবং নুরুল হক নূরের উপস্থিতিতে জাতীয় পার্টির নেতাকর্মীদের মধ্যে আবারও একটা সংঘর্ষ এবং এই সংঘর্ষে নুরুল হক নূর আহত হয়েছেন। ঘটনাটি নিঃসন্দেহে আমাদের কাছে উদ্বেগের এবং একই সাথে এটা অনাকাঙ্ক্ষিত, অপ্রত্যাশিত। দেশে একটি নির্বাচনী রোডম্যাপ ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে এবং এই রোডম্যাপকে নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে যদিও মিশ্র প্রতিক্রিয়া, তবে এটি অন্ততপক্ষে ধারণা করা হচ্ছে যে আগামী ফেব্রুয়ারিতে ঘোষিত নির্বাচনের এই রোডম্যাপটা এক ধাপ অগ্রগতি হিসাবে আমরা এটাকে মনে করতে পারি। এই সময়ের মধ্যে রাজনৈতিক অঙ্গনে এই ধরনের মানে সশস্ত্র মহড়া বা আপনি যেটা সংঘর্ষের ঘটনা, এটি জনমনে একটা উদ্বেগ, উৎকণ্ঠা এবং নির্বাচনকে কেন্দ্র করে ভবিষ্যতে আরও রাজনৈতিক পরিস্থিতি বা এই ধরনের সংঘর্ষের ঘটনার পরিস্থিতির এটার ইঙ্গিত বহন করে। আপনি বলেছেন যে সেনাবাহিনী কঠোর অবস্থানে নিয়েছে। আমরা মনে করি যে এই কঠোর অবস্থানটা সংঘর্ষের পরে না, সংঘর্ষটা যেন না হতে পারে বা এই ধরনের পরিস্থিতি যেন তৈরি না হয়, সেই পরিস্থিতিটা নিয়ন্ত্রণে পূর্বান্নেই আমরা সবসময়ই দেখি যে ঘটনা সংঘটিত হওয়ার পর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা অ্যাকশনে যায় বা সেই ধরনের পরিস্থিতি তৈরি হয়। কিন্তু এই ঘটনাগুলোকে মানে যেন প্রিভেন্ট করা যায় সেই ধরনের কার্যকর ব্যবস্থা আমরা অনেক ক্ষেত্রেই আমরা দেখছি না এবং আজকের ক্ষেত্রেও একই রকম। তো ফলে প্রথম দফার ঘটনার পর গণ অধিকার পরিষদ আবার জাতীয় পার্টির অফিসের সামনে যে অবস্থান নিয়ে আবার সংঘর্ষে জড়িয়ে যাওয়া, এটা কোনোভাবেই প্রত্যাশিত নয় এবং এটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দুর্বলতায় আছে বলেই আমাদের কাছে মনে হয়। তো সব মিলিয়ে বাংলাদেশের রাজনীতি আমরা তো একটা ক্রান্তিকাল অতিক্রম করছি। আর নির্বাচনী ইতিহাস যদি আপনি দেখেন, নির্বাচনকে সামনে রেখে সবসময়ই কিন্তু রাজনৈতিক অঙ্গনে প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলোর মধ্যে যদি আপনি বাকযুদ্ধ হয় সেটা তো স্বাভাবিক, কিন্তু
আমাদের বাংলাদেশের ইতিহাসে আমরা সবসময় দেখেছি যে যত নির্বাচন ঘনিয়ে আসে প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলোর মধ্যে সংঘাত সংঘর্ষের ঘটনাও হয়। আমরা সর্বশেষ 2018 সালে যেখানে আমরা দেখেছিলাম যে সেখানে বিএনপি সহ অন্যরাও আছে, নির্বাচনের দিনও আমরা দেখেছি অনেক সংঘর্ষ, প্রার্থীকে হেলিকপ্টারে করে আহত অবস্থায় ঢাকায় আনতে হয়েছে, এই ধরনের ঘটনা। তো আমি মনে করি ব্যক্তিগতভাবে যে আমাদের যে অতীতে নির্বাচনী সংঘাতের ইতিহাস বা নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে ধরনের পরিস্থিতি তৈরি হয় সেটি তো আমাদের সবার সামনে এই অভিজ্ঞতা আছে। তো সেই ধরনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আর যেন পরিস্থিতির অবনতি না হয়, আজকে যে ঘটনাটি হয়েছে সেই ঘটনাটিতে একটি দলের শীর্ষ নেতা তিনি গুরুতর আহত হয়েছেন এবং একটি দলের শীর্ষ নেতার আরেকটি দলের কার্যালয়ের সামনে যে নেতাকর্মীদেরকে নিয়ে এই ধরনের ঘটনা, সেটাও কিন্তু আমাদের কাছে স্বাভাবিক বলে মনে হয় না। ফলে এই বিষয়গুলো গুরুত্বের সাথে সরকারকে নিতে হবে এবং এই ধরনের ঘটনার জন্য পুনরাবৃত্তি না হয় সেই ব্যাপারে সরকারের কার্যকর উদ্যোগ এখনই নেওয়ার সময়, না হলে যে নির্বাচন নিয়ে আমাদের নানা সংশয় সেটাতে মানুষের মনের মধ্যে আরো ভীতি, আতঙ্ক, সংশয় তৈরি হতে পারবে, যেটি আমরা কোনোভাবেই কামনা করি না। কিন্তু ডক্টর সিদ্দিকুর রহমান খান, আমাদের রাজনীতিতে বলা হয় যে জাতীয় পার্টি সবসময় ক্রীড়ানকের ভূমিকায় ছিল, এবারও কি সামনের দিনের রাজনীতিতে কিংবা নির্বাচন কেন্দ্রিক রাজনীতিতে জাতীয় পার্টি তুরুপের তাস হতে যাচ্ছে? দেখেন, বাংলাদেশের রাজনীতিতে জাতীয় পার্টির উত্থান এবং এরশাদের স্বৈরাচারী শাসনামলে জাতীয় পার্টির যে অবস্থান, এর পরবর্তীতে জাতীয় পার্টি বাংলাদেশের রাজনীতিতে নানা সময়ে নানা রকমের ঘোষণা দিয়ে, যে এক ধরনের ঘোষণা দিয়ে বিপরীতমুখী অবস্থান তারা গ্রহণ করেছে। আমরা গত শেখ হাসিনার শাসনামলে অনেকবার এরশাদকে শুনেছি যে কোনোভাবেই আর এই নির্বাচনে যাবে না, কিন্তু এই কথা বলার পরক্ষণেই আমরা দেখেছি যে পরিবর্তিত বাস্তবতা বা যে কোনোভাবেই আবার তারা সবসময় সেখানে গিয়েছে। এবং আমরা এটাও শুনেছি যে জাতীয় পার্টিকে গত সরকারের আমলে বিভিন্ন সময়ে নির্বাচনে রাখার জন্য আওয়ামী লীগের পক্ষ থেকে তো নানা ধরনের চাপ, প্রলোভন, সেগুলোর সাথে সাথে আমাদের পার্শ্ববর্তী দেশও কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেন। সাম্প্রতিক সময়ে আমরা দেখেছি যে এরশাদের মৃত্যুর পর, এমনকি এরশাদের জীবদ্দশাতেও জাতীয় পার্টির ভাঙ্গন হয়েছে, জাতীয় পার্টির নিজেদের মধ্যে নানা রকমের কুন্দল কোলাহল করেছে তারা। এবং এরশাদের মৃত্যুর পর দেবরবাবির যুদ্ধ এবং বাংলাদেশের রাজনীতিতে আরেকটি আমরা ওই সময় দেখেছি যে আওয়ামী লীগের শাসনামলেই কোর জিএম কাদেরের মানে যে দলের প্রধান হিসাবে, চেয়ারম্যান হিসাবে তার যে দায়িত্ব পালন, সেটার উপরও বিধিনিষেধ আরোপ করেছে। সম্প্রতিও কিন্তু একই ধরনের ঘটনা সেখানে ঘটেছিল। ফলে জাতীয় পার্টির এখন আরেকটা বড় ভাঙনের মুখে পড়েছে এবং একটা অংশের নেতৃত্ব দিচ্ছেন জিএম কাদের। এবং জিএম কাদের গত কয়েকদিন আগে আপনি লক্ষ্য করে থাকবেন যে আগামী যে নির্বাচনটি অনুষ্ঠিত হবে সেই নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের অনিবার্যতা নিয়ে তিনি প্রশ্ন উত্থাপন, মানে একটা বক্তব্য রেখেছেন এবং সেটি রাজনৈতিক অঙ্গলে এক ধরনের মানে কি বলবো সন্দেহ তৈরি। এবং আপনি দেখেন 24 সালের নির্বাচনের আগে তিনি ভারত সফরে গিয়েছিলেন এবং ভারত সফর থেকে এসে যখন সাংবাদিকরা তাকে প্রশ্ন করেছিলেন যে আপনি বলছেন যে ভারতের অনুমতি ছাড়া তিনি কোনো কথা বলতে পারবেন না। ফলে তাদের ভূমিকা জাতীয় পার্টির বাংলাদেশের রাজনীতিতে এরশাদের স্বৈরশাসন আমল এবং পরবর্তীতে মানে এই গণতন্ত্র পুনরুদ্ধারের পর জাতীয় পার্টি বিভিন্ন সময়ে তারা অনেক বিতর্কিত অবস্থান বা কাজ করেছে এবং এরই ধারাবাহিকতায় আমরা দেখতে পাচ্ছি যে এখন আরেকটা বিভাজনের মধ্য দিয়ে একটা অংশ, যারা রাজনীতিতে একসময় জিএম কাদেরেরও খুব ঘনিষ্ঠ মানুষ বলে পরিচিত ছিলেন বা পরবর্তীতে রোশন এরশাদের সাথে যারা কাজ করেছেন, তারা ইতিমধ্যেই একটা কাউন্সিলের মাধ্যমে আলাদা একটা প্ল্যাটফর্ম তারা তৈরি করেছেন এবং সেই প্ল্যাটফর্মটি একটা অবস্থানের মধ্যে দিয়ে কাজ করছে, আবার জিএম কাদেরের নেতৃত্বে আরেকটা অংশ কাজ করছে এবং তারা ভবিষ্যতে নির্বাচনী প্রক্রিয়ায় কোনভাবে ভূমিকা পালন করবে এবং তারা অন্যদের দ্বারা ব্যবহৃত হবে না নিজেরাই ব্যবহৃত হওয়ার মতো পরিস্থিতি তৈরি করে রাজনীতির মাঠে নিজেদেরকে বা সরকারের অংশীদারিত্ব, পার্লামেন্টের নিজেদের অস্তিত্ব বজায় রাখার চেষ্টা করবে, এটা আমাদের সময় বলে দেবে। রহমান খান, বিগত সময় আমরা ভারতের হেজিমনি দেখেছি এবং 2014 নির্বাচনের আগে এবং ভারতের পররাষ্ট্র সচিব সুজাতা সিং এর সফর এবং তার প্রভাব নিয়েও কিন্তু অনেক আলোচনা রয়েছে। সেই জায়গা থেকে ত্রয়োদশ নির্বাচনে ভারতের কোন ষড়যন্ত্রের জালে জাতীয় পার্টি সেই ফাঁদে পা দিবে কিনা? দেখুন, ভারত তো চেষ্টাই করবে, তার যে ভারতবর্ষ, বাংলাদেশ তার একেবারেই প্রতিবেশী রাষ্ট্র এবং দীর্ঘদিন ধরে বাংলাদেশের উপর তার যে হেজিমনি ছিল সেই হেজিমনি আপাত দৃষ্টিতে আমরা দেখছি যে এখানে ছেদ পড়েছে। এখন প্রতিবেশী রাষ্ট্র হিসেবে ভারত সেটি পুনরুদ্ধারের চেষ্টা করবে এবং সেই ক্ষেত্রে
ভারত কাকে ব্যবহার করবে, কিভাবে ব্যবহার করবে তার মিত্র, অভিযোগ করেছে যে জাতীয় পার্টিকে একটি পক্ষ বানানোর চেষ্টা চলছে সামনে নির্বাচন। এবং সাম্প্রতিক সময় আমরা যেমনটি দেখলাম একটি দৈনিক পত্রিকায় খবর এসেছে যে এস আলম শেখ হাসিনাকে 2500 কোটি টাকা দিয়েছে নির্বাচন বানচালের জন্য। দেখুন এইগুলো সবই আমরা গণমাধ্যমে দেখছি এবং এগুলো কোনোভাবে উড়িয়ে দেওয়ার মতো কোনো বাস্তবতা না। ভারত আমাদের নির্বাচনে গত আওয়ামী লীগ সরকারের আগে না, এর আগেও তারা নানাভাবে নির্বাচনে তাদের একটা ভূমিকা রাখার চেষ্টা করছে। আগামী নির্বাচনে নিঃসন্দেহে তারা চেষ্টা করবে, তবে তারা কতটুকু এখানে সফল হবে সেই ব্যাপার কিন্তু আমাদের কাছে এখন নতুন ভাবে এটা একটা প্রশ্ন আছে যে বিদ্যমান বাংলাদেশ ভারত যে সম্পর্ক এবং এই মুহূর্তে বাংলাদেশের সামগ্রিকভাবে ভারত সম্পর্কে বাংলাদেশের মানুষের যে পারসেপশন বা তাদের যে অবস্থান, সেইখানে ভারতকে এখন একটা শক্ত চ্যালেঞ্জের মধ্যে হবে। এবং সেই ক্ষেত্রে যদি তারা মিত্র খুঁজে তাহলে বলার অপেক্ষা রাখে না, জাতীয় পার্টি তাদের পরীক্ষিত মিত্র। অতএব জিএম কাদেরের সাথে তাদের একটা সমঝোতা বা অন্য অংশের সাথে সমঝোতা বা অন্য কোনো মিত্র খোঁজা এটা কোনো অস্বাভাবিক না, কিন্তু সেই ক্ষেত্রে তারা কতটুকু সফল হতে পারবে এই ব্যাপারে আমার আশঙ্কা থেকেই যায়। যেহেতু বলা হচ্ছে যে পতিত স্বৈরাচার শেখ হাসিনা ভারতের মাটিতে বসে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে, সেখানে আসলে ভারতের প্রত্যক্ষ মদত ছাড়া কি সম্ভব? আপনি দেখুন পুরোটাই আমরা ভারতবর্ষে আওয়ামী লীগের একটা বিপুল সংখ্যক নেতাকর্মী এবং সেই নেতাকর্মীরা যারা গত সরকারে মন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছেন, সংসদ সদস্য হিসাবে দায়িত্ব পালন করেছেন এবং তাদের মধ্যে একটা আন্তঃযোগাযোগ আছে। এবং কয়েকদিন আগে গণমাধ্যমে খবরও বেরিয়েছিল যে কলকাতায় তারা একটা অফিস নিয়েছেন এবং সেখানে নিয়মিত রাজনৈতিক কার্যক্রম চলছে। এবং সেই ক্ষেত্রে ভারতের পক্ষ থেকে তারা এক ধরনের সমর্থন এবং সহযোগিতা পাবেন, যদিও ভারত এটাকে স্পষ্টভাবে স্বীকার করবে না, কিন্তু ভারত যে এই ধরনের সহযোগিতা করতে পারবে এবং করবে এতে কোনো সন্দেহ নেই। এবং শেখ হাসিনা এই পর্যন্ত যত ধরনের ভারতে বসে কার্যক্রম পরিচালনা করছে, ভারত সেটি স্বীকার করুক বা না করুক, ভারতের প্রচ্ছন্ন সমর্থন এবং সহযোগিতা অবশ্যই আছে এবং সেটিকে তিনি কাজে লাগানোর চেষ্টা করছেন এবং তার এই প্রচেষ্টা অব্যাহত থাকবে, এটা একেবারেই আমরা বলে দিতে পারি। ধন্যবাদ জানাচ্ছি ডক্টর সিদ্দিকুর রহমান খান। সোহরাব হাসান, যে ঘটনাটি আজ বিকালে ঘটে গেল, আমরা দেখলাম জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনাকে আমরা দেখছি যে দুই পক্ষই দুইভাবে উপস্থাপন করছে। জাতীয় পার্টির তরফ থেকে বলা হচ্ছে গণ অধিকার পরিষদ তাদের উপর হামলা চালিয়েছে, আবার গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা যেমনটি জানাচ্ছে যে জাতীয় পার্টি ও আওয়ামী লীগের নেতাকর্মীরা মিলে এ হামলা চালায়। ঘটনা যাই ঘটুক, আমরা দেখলাম বেশ কয়েকজন কিন্তু এই ঘটনায় আহত হয়েছে। এই সাংঘর্ষিক রাজনীতি আসলে আমাদের কোথায় অগ্রসর করছে? আপনাকে ধন্যবাদ এবং সিদ্দিকুর রহমান খানকে শুভেচ্ছা। সিদ্দিক ভাই অনেক বিস্তারিত বললেন। কথা হচ্ছে যে ষড়যন্ত্র, চক্রান্ত, দুরভিসন্ধি কখন সফল হয়? সফল হয় তখনই যখন নিজেদের মধ্যে অনৈক্য থাকে, বিভাজন থাকে এবং সংঘাতপূর্ণ অবস্থান থাকে। এক বছর আগে কেউ চিন্তাও করতে পারেনি যে এই যে যারা জুলাই অভ্যুত্থানের অংশীজন, তাদের মধ্যে কেউ ভুল বোঝাবুঝি সৃষ্টি করতে পারবে, তাদের মধ্যে কেউ বিরোধ সৃষ্টি করতে পারবে, কারণ তখন সবাই একাট্টা ছিল এবং একাট্টা হয়ে একটি দুর্দণ্ড প্রতাপশালী সরকারকে হটিয়ে দিয়েছে। এখন কেন? এখন সব ব্যাপারেই আপনার নির্বাচনের রোডম্যাপ হয়েছে, রোডম্যাপ নিয়ে আমরা একমত হতে পারছি না। একদল স্বাগত জানায় আর একদল একে প্রতিশ্রুতি বা ওয়াদা ভঙ্গের সামিল বলে অভিহিত করে। সুতরাং প্রশ্নটা হচ্ছে যে নির্বাচন কমিশন যতই নির্বাচনের প্রস্তুতি নিক না কেন, রাজনৈতিক দলগুলো যদি একমত না হতে পারে তাহলে নির্বাচন কিভাবে হবে, কাকে নিয়ে হবে? সেই নির্বাচনে কি সব দল অংশ নেবে? আওয়ামী লীগ তো আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, ধরে নিলাম যে আওয়ামী লীগ করলো না বা স্বৈরাচারের অন্য যদি দোসর থাকে তারাও করলো না, কিন্তু যারা আন্দোলনের সিপাহসালার, আন্দোলনের অংশীজন, তারা সবাই নির্বাচনে অংশ নেবে এর নিশ্চয়তা আছে? সবাই অংশ নিলে খুব ভালো, যদি না নেয় তখন সেই নির্বাচনটা কেমন হবে? সেটা কি 14 সালের মতো হবে, না 18 সালের মতো হবে, না 24 সালের মতো হবে? মানুষের মধ্যে তো এই প্রশ্নগুলো আছে। দ্বিতীয় হচ্ছে একটি নির্বাচনের জন্য যে পরিবেশ দরকার, যে শান্তি দরকার, যে শৃঙ্খলা দরকার, সেটি কতটা আছে? একটা হচ্ছে রাজনৈতিক সংঘাত, আরেকটি রাজনীতির বাইরেও কিন্তু সংঘাত আছে। এই যে কয়েকদিন ধরে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সারা দেশে কমপ্লিট শাটডাউন করেছে, অর্থাৎ সব কিছু বন্ধ। তো
বিশেষায়িত শিক্ষা যদি একদিন বন্ধ থাকে তার প্রভাব প্রতিপত্তি অনেক বেশি। কিন্তু সরকার এবং প্রকৌশল অধিকার পরিষদের পক্ষ থেকে বলা হয়েছে তারা ফেব্রুয়ারিতে সরকারকে জানিয়েছে। তো ফেব্রুয়ারিতে সরকারকে জানালে সরকার কেন এই 6 মাসের সিদ্ধান্ত নিল না, কেন কোনো উদ্যোগ নিল না এদের সাথে আলোচনায় বসার? হ্যাঁ, প্রকৌশল শিক্ষার্থীদের এক ধরনের দাবি আছে, ডিপ্লোমা শিক্ষার্থীদের আর এক ধরনের দাবি আছে। এই যে দাবির যৌক্তিকতা অযৌক্তিকতা বা এই দাবির ন্যায্যতা এটি নিরূপণ করবে কে? এবং আমরা আবারও পুরনো সংস্কৃতি দেখলাম, আবারও শিক্ষার্থীদের লাঠিচার্জ করা হলো, টিয়ার গ্যাস ছোড়া হলো এবং প্রচন্ড মানে নির্দয়ভাবে সেটা করা হলো, আবার পুলিশও আহত হয়েছে। সুতরাং আমরা কেউ মানে মাত্রার মধ্যে থাকি না, কেউ আইন মানতে অভ্যস্ত নয়, মানতে চাই না। এখন এটি প্রথমত যে সরকার যদি আগে থেকে উদ্যোগ নিত, দুই পক্ষকে বসিয়ে বা আলাদা কমিটি করে, দুটো কমিটিতে হয়েছে ইতিমধ্যে, ওয়ার্কিং কমিটি হয়েছে, উচ্চ পর্যায়ের কমিটি হয়েছে। এই কমিটি যদি আগে কাজ করতো হয়তো রাস্তায় নামতে হতো না। রাস্তায় না নামলে সংঘাত হতো না, সংঘাত না হলে এই পুলিশের হাতে ছাত্রদের মার খেতে হতো না। প্রথম আলোর ছবিতে দেখছেন যে একটি মেয়ে মানে কিভাবে রাস্তায় পড়ে আছে আহত হয়ে। তা আমরা তো এটা চাইনি। এটা তো স্বৈরাচারী সরকারের আমলে বলা হতো যে সরকার তখনকার যে পুলিশ তারা মানে রাস্তায় মানুষ দেখলেই ঝাঁপিয়ে পড়তো। এখনো সেই অবস্থা চলবে? তাহলে পরিবর্তনটা কি হলো? আরেকটি দেখুন, আমরা এই যে সহিংসতার কথা বলছি, গতকাল একটি সেমিনারকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, তাদেরকে কিভাবে হেনস্থা করা হলো। সেখানে আমার প্রশ্ন যে হেনস্থার শিকার ব্যক্তিদের বিরুদ্ধে মামলা হলো এবং মবের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলা হচ্ছে যে অভিযোগ করা লাগবে। আমি সে আলোচনায় ফিরতে চাই বিরতির পর। দর্শক, সপ্তাহের দেশ থেকে পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। আবার আমন্ত্রণ, আপনারা দেখছেন দেশ টেলিভিশনের সাপ্তাহিক আয়োজন সপ্তাহের দেশ। আমরা আবারও ফিরছি আলোচনায়। সোহরাব হাসান, যে আলোচনায় আমরা ছিলাম ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে, আলোচনার সভায় অংশ নেওয়া লতিফ সিদ্দিকী সহ 16 জনকে পুলিশ হেফাজতে নেওয়ার 12 ঘন্টা পর তাদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা করা হয়। কিন্তু আমরা দেখলাম মব সৃষ্টি করা হেনস্থাকারীদের বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তবে কি মবকে প্রশ্রয় দেওয়া হচ্ছে? না, সেটা তো আপনার প্রশ্নের মধ্যে জবাব আছে যে মানুষ তো দেখেছে গতকাল কি ঘটেছে। সরকারের যেমন অভিযোগ বা পুলিশ কর্মকর্তাদের অভিযোগ বা মামলায় যেটা এনেছে যে তারা একটা অস্বাভাবিক পরিস্থিতি তৈরি করতে চেয়েছে, এটা হতে পারে। কিন্তু যারা অভিযোগ থাকলে তো আইনি ব্যবস্থা নেওয়ার সুযোগ আইনি ব্যবস্থা নেওয়ার সুযোগ, এবং সেখানে দেখুন মুক্তিযোদ্ধা বা সাবেক মন্ত্রী বা শারীরিকভাবে অনেককে হেনস্থা করা হয়েছে। একজন মুক্তিযোদ্ধা যিনি বীর প্রতীক খেতাবধারী, তাকে যেভাবে গলা টিপে ধরার মতো আমরা ছবি দেখেছি। এবং এটা কারা করেছে? এখানকে যতটা সংবাদ মাধ্যমে এসেছে যে এর সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বা বিএনপির কেউ ছিল না, এর সাথে ছিল স্থানীয় জামাতের নেতারা। এখন স্থানীয় জামাতের নেতারা কেন এই কাজটি করলেন বা নেতা কর্মীরা? এবং তারা বলছে জুলাই যোদ্ধার অবশ্যই জুলাই যোদ্ধাদের তাদের নিজস্ব এজেন্ডা থাকবে, নিজস্ব রাজনীতি থাকবে, কর্মসূচি থাকবে, তারা তাদের কর্মসূচি পালন করুক। এবং তারা যদি এই অনুষ্ঠান বন্ধ করতে, এই আয়োজন বন্ধ করতে চায়, তারা রিপোর্টার্স ইউনিটির কর্মকর্তাদের যে বলতে পারতেন যে এটি আমরা মনে করি এটা দেশ বিরোধী, এটি গণতন্ত্র বিরোধী, এই অনুষ্ঠান হতে পারে না, তাদের কাছে বলবেন। এবং আইনগত ব্যবস্থা নেওয়ারও সুযোগ থাকে সেখানে। আইন যে কোনো কারণেই বা কোনো অজুহাতেই কিন্তু আইন নিজের হাতে তুলে নেওয়া উচিত না। এখন আমরা তো একের পর এক ঘটনা দেখছি যে আইন নিজের হাতে তুলে নেওয়া হচ্ছে। তাহলে কি দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং দেশের বিচার ব্যবস্থাকে বৃদ্ধাঙ্গুলি দেখানো হচ্ছে? না, পরিস্থিতি তো ক্রমেই অবনতি হচ্ছে। গতকাল আপনি দেখুন দিনাজপুরে একটা রিসোর্টে হামলা হয়েছে, একটা খানকায় হামলা হয়েছে। মানে এই যে আইন হাতে তুলে নেওয়ার যে প্রবণতা, যে কি বলে যে পরিস্থিতি তৈরি হচ্ছে, এক্ষেত্রে সরকার কি করছে? এমনকি জাতীয় পার্টির অফিসের সামনে আজকে যে ঘটনা ঘটলো, একটি দলের নেতা আহত হয়েছেন এবং তিনি হাসপাতালে গিয়েছেন, তো সুতরাং আহতটা গুরুতরই মনে হয়। কিন্তু সেই পরিস্থিতি তৈরি হলো কেন? সেখানে জাতীয় গণ অধিকার পরিষদ যে কোনো জায়গায় মিছিল করতে পারে, যে কোনো দাবিতে করতে পারে, কিন্তু সেটা জাতীয় পার্টির অফিসের সামনেই হবে কেন? এখন মানে এক ধরনের রাজনৈতিক মহলে গুঞ্জন আছে যে এটি
জাতীয় পার্টির দুই গ্রুপের কোনো গ্রুপ এটা ব্যবহার করেছে কিনা, তাদের হয়ে সেখানে এই পরিস্থিতি তৈরি করা হয়েছে কিনা। তো এক্ষেত্রে আমরা দুই পক্ষের কাছ থেকেই ব্যাখ্যা চাইব এবং সবার উপরে সেখানে যাতে কোনো রকম পরিস্থিতি তৈরি না হয়, সেখানে আবার সংঘাত না হয়, সেখানে নেতা কর্মী সহ সবার নিরাপত্তা নিশ্চিত থাকে এবং এটি একটি ধরুন অফিস কাম আবাসিক এলাকাও, আধা আধি আবাসিক এলাকাও, সেখানে এই ধরনের পরিস্থিতি হলে সাধারণ মানে সেখানকার বাসিন্দারা উদ্বেগ উৎকণ্ঠায় থাকে, নিরাপত্তাহীনতায় থাকে। সরকারের দায়িত্ব প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা। সেক্ষেত্রে সরকারের দুর্বলতা আছে। সিদ্দিক ভাই বলছিলেন যে ঘটনা ঘটলে, অঘটন ঘটার পর তারা ঘটনার পিছনে তারা হাঁটেন। আমরা তো চাই যে সরকার গোয়েন্দা বিভাগ আছে, সরকার তারা আগাম নিশ্চয়ই কোনো খবর পান যেখানে কি হতে পারে, কি হচ্ছে, এবং রাজনৈতিক দলগুলোর অফিসের উপর তো তাদের নজরদারি বেশি থাকার কথা। আমরা তো আওয়ামী লীগ আমলে দেখেছি বিএনপি অফিসের আশপাশেও মানুষকে যেতে দিত না, যখন সেখানে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। অনেক সময় পেরেছে, কিন্তু এখন তো আপনি শুরুতেই বলছিলেন বাংলাদেশ এখন নির্বাচনের ট্রেনে, নির্বাচনের দিকেই সবার যাওয়ার কথা। এই যে রাজনৈতিক দলের নেতাদের তো এলাকায় যাওয়ার কথা, সেই ট্রেনে সবাই উঠতে চাইছে কি? এই যে না চাইলে তাহলে বিপদ কি হবে? এই অন্তর্বর্তী সরকার অনির্দিষ্টকাল ক্ষমতায় থাকবে, আবার অনির্দিষ্টকাল তারা কিন্তু রাজনৈতিক মহলে অভিযোগ আমরা শুনছি যে যারাই সরকারের ক্ষমতার সুবিধাভোগী তারাই আসলে বিভিন্ন অজুহাত সামনে এনে নির্বাচন বিলম্বের চেষ্টা করছে। না, সুবিধাভোগী অসুবিধাভোগী আমি বলছি না, যে এই যে রোডম্যাপ নিয়েও যে প্রতিক্রিয়া ব্যক্ত করেছে এটা রাজনৈতিক বক্তব্য। এটা যে কোনো রাজনৈতিক দল যে কোনো বক্তব্য দিতে পারে, এমনকি বিরোধিতাও করতে পারে, সমর্থনও করতে পারে। আর সেটি তারা নির্বাচন করবে কি করবে না এটি যখন তফসিল ঘোষণা হবে, তফসিলের মনোনয়নপত্র প্রত্যাহারের আগদিন পর্যন্ত, শুধু জমা না, আগদিন পর্যন্ত বলা যাবে না কে নির্বাচনে অংশ নেবে বা কে নেবে না। কিন্তু রাজনৈতিক দলের মনোভাবটা হচ্ছে কেউ কারোর সাথে মানে কর্মসম্পর্ক যেটা রাখার কথা। আওয়ামী লীগ মনে একটা বড় কথা ছিল যে যারা ক্ষমতাসীন তারা বিরোধী দলের সাথে কোনো কর্মসম্পর্কে যেতে চায় না, তারা বিরোধী দলের কথা শুনতে চায় না। সেটা জনসভায় হোক আর সভা সেমিনার বা বৈঠকে তো শেষ দিকে যেতই না। কিন্তু এই সরকার এমন কেন হবে? এই সরকারের তো কোনো দল নেই, দল থাকার কথা না, এবং সব দলের সমর্থন নিয়েই কিন্তু এই সরকার এসেছে। সরকারকেও তো সমর্থন করতে হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি কিন্তু রাজনৈতিক দলগুলো না চাইলে যেমন জুলাই সনদ চূড়ান্ত হবে না, আইনশৃঙ্খলা পরিস্থিতিও স্বাভাবিক হবে না। সেক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর দায়িত্ব বেশি এবং তারা সেই দায়িত্ব পালন করছে কিনা জনগণ কিন্তু এটা জানতে চাইবে, দেশের মানুষ জানতে চাইবে। কারণ দেশের মানুষ ভোটের জন্য উন্মুখ হয়ে আছে, কারণ 3টি নির্বাচনে তারা ভোট দিতে পারেনি, ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। এই পরবর্তী নির্বাচনে, ফেব্রুয়ারি যে নির্বাচন হওয়ার কথা, সেই নির্বাচনে তারা ভোট দিতে পারবে এটাই প্রত্যাশা করে। আর রাজনৈতিক দল যে কোনো, সেটা বড় হোক, ছোট হোক, নতুন হোক, পুরানো হোক, তারাই যদি মনে করে তারাই পুরো 17 কোটি মানুষের প্রতিনিধিত্ব করে, সেটাও ভুল হবে। কারণ রাজনীতির বাইরেও অনেক মানুষ আছে। এই 24শে জুলাই গণ অভ্যুত্থানে সাধারণ মানুষ বেশি জীবন দিয়েছে, তাদের অবদান ছিল বেশি, তাদের সংগ্রাম, তাদের ত্যাগ, এবং আমরা তাদের কথা মনে রাখিনি। অনেকে বেওয়ারিশ হয়ে গেছে, অনেক পরিবারকে খোঁজখবর নেওয়া হয়নি। সুতরাং এটা কাদের দায়িত্ব? আমরা অবশ্যই মনে করি যে ক্ষমতার হাত বদলই প্রধান লক্ষ্য নয়, কিন্তু সংস্কার তো আগে মনের ভিতর হতে হবে, আগে দলের সংস্কার হতে হবে। এই যে অন্যকে কথা বলতে না দেওয়া তো গণতন্ত্র নয়। যে অভিযোগ 16 বছর ধরে আওয়ামী লীগের বিরুদ্ধে ছিল, সেই একই অভিযোগ যদি এখন কোনো দলের বিরুদ্ধে করতে হয় বা কোনো ব্যবস্থার বিরুদ্ধে, আমরা তো অনেক ক্ষেত্রে দেখছি রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো পার্থক্য নেই। সিলেটে পাথর লুটের তো সবাই ভাগাভাগি করে নিয়েছে, এমনকি বিদেশ সফরও তো সবাই, কেউ তো বলছে না যে গণতন্ত্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমরা বিদেশি আমন্ত্রণ গ্রহণ করবো না। সুতরাং এক ধরনের সবিরোধিতা আছে, অর্থাৎ যেখানে সুবিধা সেটি সবাই সমানভাবে ভোগ করছে, আর যেখানে বিপদ দেখছে, এই যে এটা নীতি আদর্শের কারণে না, যে ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে যে দোলাচল, এটা হচ্ছে যে দলগুলো মনে করছে নির্বাচন হলে তাদের জয় নিশ্চিত,
তারা নির্বাচনের ব্যাপারে স্বার্থের সমীকরণ না, স্বার্থের সমীকরণ, তারা নির্বাচনের ব্যাপারে আগ্রহ বেশি দেখাচ্ছেন। যারা মনে করেন যে নির্বাচনে জিততে পারবে না, তারা নির্বাচনের ব্যাপার নির্লিপ্ত বা উদাসীন। কিন্তু সেটি তো কথা না, কথা হচ্ছে নির্বাচন করবে জনগণ, জনগণের ভোটাধিকার। সেখানে কার পক্ষে গেল কার বিপক্ষে গেল এটা তো দেখার কথা নয়। বা জনগণের উপর আমরা বিশ্বাস করছি না জনগণকে, রাজনৈতিক দলগুলো বিশ্বাস করছে না জনগণ কি করতে পারে। স্বৈরাচারী সরকার সেটাই করে আসছে। এখন সেই ধারাবাহিকতা কেন থাকবে যে অমুককে নামতে দেওয়া হবে না, অমুককে কথা বলতে দেওয়া হবে না, বা অমুকে নির্বাচন করলে আমরা নির্বাচন করব না? এটা তো হওয়ার কথা না। নির্বাচন জনগণ করবে, জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে হবে, এবং সেটা অন্তর্বর্তী সরকার সেই ওয়াদা করেই কিন্তু ক্ষমতায়। ধন্যবাদ জানাচ্ছি সোহরাব হাসান। ডক্টর সিদ্দিকুর রহমান খান, দেশে মধ্যপন্থা ও উদারপন্থার রাজনীতি ও গণতন্ত্রকে সরিয়ে উগ্রবাদের রাজনীতি ফিরিয়ে আনার ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। উগ্রবাদের রাজনীতিতে লাভবান হবে কারা, দেশের কি হবে? প্রথম কথা হলো, বাংলাদেশের মানুষ এই উগ্রবাদটা যেভাবে মানে প্রশ্রয় দেয় বা মাথাচাড়া দেওয়ার চেষ্টা করে, সেটা হলো বাংলাদেশের মানুষের ধর্মীয় আবেগ অনুভূতিকে। বাংলাদেশ, এটা আমরা জানি যে একটা মুসলিম মেজরিটি দেশ, কিন্তু আপনি ইতিহাসের বিভিন্ন পর্যায়ে দেখবেন বাংলাদেশের মানুষ মানে ধর্মপ্রাণ, কিন্তু ধর্মান্ধ নয়। এটা হলো বাংলাদেশের মানুষের চরিত্র। কিন্তু আমরা নানা পর্যায়ে দেখেছি আমাদের ধর্মীয় আবেগ অনুভূতিকে কাজে লাগিয়ে এক ধরনের ধর্মীয় উগ্রবাদ বা উগ্রপন্থা সেটা প্রতিষ্ঠার চেষ্টা কিন্তু বাংলাদেশের ইতিহাসে নানা পর্যায়ে হয়েছে। কিন্তু স্বস্তির ব্যাপার হলো, এই ধরনের উগ্রবাদ বা উগ্রপন্থা যারা অবলম্বনের চেষ্টা করেছে, বাংলাদেশের মানুষ কিন্তু তাদের গ্রহণ করেনি, এবং বাংলাদেশের রাজনীতিতে সেই ধরনের উগ্রপন্থা সেটা কিন্তু কোনোদিনই প্রতিষ্ঠা লাভ করেনি। এটা হলো আমাদের একটা স্বস্তির জায়গা। এবং আজকে যেটা মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে দাবিটা করেছেন বা যে বক্তব্যটা তিনি বলেছেন, গত কিছুদিন ধরে বাংলাদেশে এই ধরনের একটা অপচেষ্টা আমরা লক্ষ্য করছি। যেমন একটু আগে সোহরাব ভাই বলছিলেন যে দিনাজপুরে একটা ঘটনা গতকাল হয়েছে, সেখানে একটা রিসোর্টের বিরুদ্ধে বা একটা রিসোর্ট সেখানে আক্রমণ করে সেটা ধ্বংস স্তূপে পরিণত করা হয়েছে এবং তৌহিদি জনতার নামে। আপনি দেখেন এইগুলোর পেছনে আমার কাছে মনে হয় যে আপনি ধর্মীয় আবেগকে মানুষের এক শ্রেণীর মানুষকে কাজে লাগিয়েছে, কিন্তু একটা স্বার্থন্বেষী মহল তাদের এখানে লাভালাভের ব্যাপার আছে। হয়তো এখানে এটা দখল করার কারো মানসিকতা পায়তারা আছে। এই ধরনের ঘটনা কিন্তু আমরা বিগত সরকারের আমলেও দেখেছি যে এই ধরনের যারা কাজ করেছেন একরকমের করেছেন, সেখানে ধর্মীয় উগ্রবাদের সাথে সাথে কখনো কখনো আমাদের মুক্তিযুদ্ধের চেতনারও অপব্যবহার করা হয়েছে। ইসলামী ব্যাংক পুরোটা দখল করার ক্ষেত্রে সেইটা করা হয়েছে। তো এখন আমাদের যেটা মনে হচ্ছে যে এই সাম্প্রতিক সময়ে আমরা দেখছি যে যে কোনো বিষয়ের ক্ষেত্রে আপনি একটা ধর্মীয় ভাবাবেগকে কাজে লাগানোর একটা অপচেষ্টা একেবারে চিহ্নিত কিছু দল বা গোষ্ঠীর পক্ষ থেকে এই ধরনের করা হচ্ছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সম্ভবত সেইটার দিকেই আমাদেরকে ইঙ্গিত করেছেন, এবং তিনি এই ব্যাপারে সবাইকে সতর্ক থাকার জন্য বলেছেন। তো আমি মনে করি যদি বাংলাদেশে যে ঘোষিত রোডম্যাপ, নির্বাচনী যে রোডম্যাপ আমরা মানে ইতিমধ্যে আমরা পেয়েছি, সেই রোডম্যাপ অনুযায়ী যদি নির্বাচনটা অনুষ্ঠিত হয় এবং জনগণ যদি তাদের মানে প্রতিনিধি নির্বাচনের মাধ্যমে একটা সরকার প্রতিষ্ঠা করতে পারে, তাহলে সেই ক্ষেত্রে এই ধরনের অনেক অপচেষ্টা যেগুলো হয়েছে সেগুলো নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। যদি নির্বাচন কেন্দ্রিক সকল সংকটের বা সকল শঙ্কার অবসান হয়েছে কিনা, বিএনপি মহাসচিব কিন্তু এই অভিযোগ করেছে যে সরকারের ভেতরের একটি অংশ চায় না গণতন্ত্রের পক্ষের শক্তি ক্ষমতায় আসুক। সে আলোচনায় ফিরবো বিরতির পর। দর্শক, সপ্তাহের দেশ থেকে আবারও বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ, আপনারা দেখছেন দেশ টেলিভিশনের সাপ্তাহিক আয়োজন সপ্তাহের দেশ। আমরা আবারও ফিরছি আলোচনায়। ডক্টর সিদ্দিকুর রহমান খান, যে প্রশ্ন রেখে বিরতিতে গিয়েছিলাম, নির্বাচনের রোডম্যাপ ঘোষণা হলো কিন্তু শঙ্কা কি কেটেছে? আমি এক কথায় যদি বলি যে শঙ্কা এখনো আমাদের কাটেনি। নির্বাচনের রোডম্যাপ হয়েছে, সেখানে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত যে পূর্ব সিদ্ধান্ত এবং প্রধান উপদেষ্টার কর্তৃক যে ঘোষিত সময়সীমা, সেটাকে সামনে রেখেই এই নির্বাচনের রোডম্যাপ হয়েছে।
যদিও সেখানে নির্বাচনের সুনির্দিষ্ট কোনো তারিখের কথা উল্লেখ করা হয়নি, কিন্তু ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন হবে। এবং সেখানে আপনি বলেছিলেন প্রথমে যে 24 দফা অগ্রাধিকার ভিত্তিক মানে রেখে তারা নির্বাচনের কর্মপরিকল্পনা ঘোষণা করেছে। এবং সেখানে রাজনৈতিক দলগুলোর একটা নিবন্ধনের ব্যাপারও আছে আগামী 30 সেপ্টেম্বরের মধ্যে। এবং আজকে আমরা এই বাংলাদেশের রাজনীতিতে যে রাজনৈতিক দলটিকে নিয়ে খুব কথা বলছি, এনসিপি, সেই এনসিপি কিন্তু এখনো নিবন্ধিত হয়নি, তারা নিবন্ধন প্রক্রিয়ার মধ্যে আছে। এবং ঘোষিত রোডম্যাপ অনুযায়ী যদি সবকিছু ঠিক থাকে আগামী 30 সেপ্টেম্বরের মধ্যে তাদের নিবন্ধনের ব্যাপারে সিদ্ধান্ত হবে। তো এই নিবন্ধন থেকে শুরু করে অনেকগুলো গুরুত্বপূর্ণ ইস্যু আমাদের সামনে এসেছে, যেগুলো দেখেছি যে ইলেকশন কমিশন হবে। এবং আমরা আশা করতে চাই, এবং সৌরভ ভাই যেটি বললেন, এই সরকার চাইলেই আমরা অনন্তকাল এই সরকারকে ধরে রাখতে পারবো না। এই সরকারকে একটি নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করেই যেতে হবে। কিন্তু যেমনটি বিএনপি মহাসচিব অভিযোগ করেছে, সরকারের ভেতরের একটি অংশ চাইছে না গণতন্ত্রের পক্ষের শক্তি ক্ষমতায় আসুক। তারা কারা, তারা কতটা শক্তিশালী? না, এখন এটি হয়তো উনি বলতে পারবেন। আমরা তো প্রথম থেকেই আমরা দেখেছি যে এই সরকারের ভেতর থেকেও কেউ কেউ এই নির্বাচন নিয়ে নানা রকমের বক্তব্য রেখেছেন, যে বক্তব্য জনমনে শঙ্কা তৈরি করেছে। এবং সরকারকে আমরা বলতে শুনেছি যে এইগুলো তাদের ব্যক্তিগত মতামত। কি উদ্দেশ্যে তাহলে তারা নির্বাচন চাইছে না? না, সেটা নির্বাচন চাইছে না কি উদ্দেশ্যে সেটা তো নিশ্চিত করে বলা যাবে না। কিন্তু একটা হলো যে এই দেশের সব মানুষের একটা ক্ষমতার সাথে থাকার প্রবণতাও আছে। অনেকেই যদি দীর্ঘায়িত হয় ক্ষমতার পরিমণ্ডলের মধ্যে থেকে, তাদের যদি কোনো স্বার্থের ব্যাপার থাকে সেটি সরকারে থাকলে যদি হয়, সেটা সেই ধরনের ভাবনা হতে পারে। কিন্তু আমার কাছে মনে হয় যে অনেকের চাওয়া না চাওয়ার সাথেও প্রধান উপদেষ্টা কি চাচ্ছেন এবং প্রধান উপদেষ্টার সাথে যারা খুবই গুরুত্বপূর্ণ অবস্থানে আছেন তারা কি চাচ্ছেন সেটাও অনেকটা নির্ভর করবে। তো আমরা এখন প্রধান উপদেষ্টার বক্তব্যের মধ্যেই আস্থা রাখতে চাই। তিনি যে বক্তব্য রেখেছেন সেই বক্তব্যটিকে সামনে রেখে নির্বাচন কমিশন এবং তার অফিস প্রদত্ত চিঠিকে সামনে রেখে নির্বাচন কমিশন যে রোডম্যাপ অনুযায়ী নির্বাচনী প্রক্রিয়ার মধ্য দিয়ে যাওয়ার চেষ্টা করছে, সেইটিকে সফল করার জন্য সরকারের পক্ষ থেকে যদি দৃশ্যমান সহযোগিতা মানুষ না দেখে, সরকারের যদি দৃশ্যমান অবস্থান আমরা না দেখি, তাহলে সরকারের দিকে আমাদের নজর যাবে বা আমাদের অভিযোগের তীরটা তখন যাবে। আর আপনি যেটা প্রথম দিকে বলেছিলেন যে এই রোডম্যাপ নিয়ে যে মিশ্র প্রতিক্রিয়া আছে, আমরা কিন্তু ঘুরে ফিরে তিনটা দলের কথাই বলছি, বিএনপি, জামাত এবং এনসিপি কি বলছে। এর বাইরেও কিন্তু অনেকগুলো রাজনৈতিক দল আছে, তারাও কিন্তু তাদের প্রতিক্রিয়া দেখিয়েছে। আপনি এনসিপি এবং জামাত ছাড়া সুস্পষ্টভাবে এই নির্বাচনী রোডম্যাপের ব্যাপারে কারো কিন্তু দ্বিমত শক্তি আসছে এইরকমটা আমরা দেখিনি। এনসিপির পক্ষ থেকে বলছে যে জুলাই সরকারের একটা প্রতিশ্রুতিভঙ্গ, আর জামাতের পক্ষ থেকে এখনো পিআর বলা হচ্ছে যে পিআর দিয়ে আবার রোডম্যাপ দিতে হবে। কিন্তু আজকেও দেখবেন জামাতের সেক্রেটারি জেনারেল তিনি কিন্তু সমাবেশ করেছেন, নির্বাচনী সমাবেশ, এবং সেই নির্বাচনী সমাবেশে তার নেতাকর্মীদেরকে ব্যালট যুদ্ধে অংশগ্রহণের জন্য প্রস্তুত হওয়ার কথা বলেছেন। তিনি অভিযোগও করেছেন যে এই রোডম্যাপ সুষ্ঠু নির্বাচন বানচালের এক ধরনের জামাতের পক্ষ থেকে। এবং জামাত আসলে কি চাচ্ছে সেটা কিন্তু আমরা স্পষ্ট না। তারা একদিকে সারা দেশে 300টি আসনে তাদের প্রার্থী অনানুষ্ঠানিকভাবে ঘোষণা করে তাদের নির্বাচনী মাঠে নামিয়ে দিয়ে নির্বাচনী প্রচারণা করছেন, অন্যদিকে তারা নির্বাচন নিয়ে এক এক সময় এক এক ধরনের বক্তব্য রেখেছেন। আমার তো মনে হয় যে জামাতের এটা একটা নির্বাচনী কৌশল, অন্য রাজনৈতিক দলগুলোকে নির্বাচনের ব্যাপারে সংশয় সন্দেহের মধ্যে রেখে নিজেরা মাঠের মধ্যে নির্বাচনী প্রস্তুতির সব ধরনের কাজ শুরু করেছে। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচন হচ্ছে, সেখানে দেখেন অন্য রাজনৈতিক সংগঠনগুলো অনেক সময় নিজেরা সিদ্ধান্তই নিতে পারে নাই যে কি হবে, কিভাবে হবে নির্বাচন, কিন্তু তারা কিন্তু একটা দীর্ঘ সময় ধরে নির্বাচনী প্রস্তুতি নিয়ে এই নির্বাচন নিয়ে নানা রকমের মানে আয়োজনের মধ্যে ছিল। জাতীয় নির্বাচনের ক্ষেত্রেও আমার মনে হয় জামাতের এটা একটা কৌশল হতে পারে। আর এনসিপি এখনো নিবন্ধন পায়নি, নিবন্ধন পাবে তারা, আমরা আশা করছি 30 তারিখের মধ্যে নিবন্ধন তাদের হবে, এবং শেষ পর্যন্ত তাদেরকেও নির্বাচনী পথেই হাঁটতে হবে। নির্বাচনের বাইরে আপনি এই জুলাই সনদ আমরা এখন কিন্তু মোটামুটি একটা ফ্রেমের মধ্যে গেছি, সেইখান থেকে তারা তাদের কোনো একটা যদি না হইলে যদি তারা এইখান থেকে আমরা এটাকে মানব না বা এটা করব না এই ধরনের বক্তব্য যদি আসে, তাহলে এই বক্তব্য সাধারণ জনগণের কাছে তাদের উদ্দেশ্যটাকে বড় প্রশ্নবিদ্ধ করবে এবং রাজনীতির মাঠে এনসিপির আত্মপ্রতিষ্ঠার ক্ষেত্রে
এটি তাদের জন্য বড় চ্যালেঞ্জ সামনের দিকে তুলবে। আপনি অবগত আছেন ইসি আনারুল ইসলাম সরকার যেমনটি বলেছে দেশের ইতিহাসে এবারের নির্বাচন হবে সবচেয়ে ঝুঁকিপূর্ণ। তিনি আরো বলেন ঘরে ফেরার আর কোনো পথ খোলা নেই, সুষ্ঠু নির্বাচন না হলে শুধু নির্বাচন কমিশন নয় এর দায় নির্বাচনী কর্মকর্তাদেরও বহন করতে হবে। জীবন ঝুঁকির মুখে পড়লেও নির্বাচনে কোনো ধরনের অনিয়ম বা ফাঁকিবাজি বরদাস্ত করা হবে না। কেন এই আশঙ্কা? দেখুন, এই আশঙ্কা তো খুবই স্বাভাবিক, যেহেতু আমরা একটা নতুন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি। সেই নির্বাচনের ব্যাপারে এখনো রাজনৈতিক দলগুলোর মধ্যে মতৈক্য হয়নি, অতএব এই নির্বাচন চ্যালেঞ্জ আসবে। এবং অতীতেও আমরা সব নির্বাচনকেই বাংলাদেশের চ্যালেঞ্জ দেখেছি। কিন্তু আমি একটা জিনিস বলতে চাই, উনি যে কথাগুলো বলছেন যে নির্বাচনকে আমরা ওই রকম জীবন ঝুঁকির মধ্যে, আমরা কিন্তু অতীতে যে নির্বাচনগুলো নিয়ে বড় বড় মানে বিতর্ক দেখেছি, সেই নির্বাচন কমিশনের পক্ষ থেকে একই রকমের কথা আমরা শুনেছি। এই ধরনের গতানুগতিক এবং পপুলিস্ট বক্তব্য আমরা চাই না। আমরা চাই যে আপনি আপনার দায়িত্বটা, জীবনটা উৎসর্গ করে দেওয়ার কোনো দরকার নেই। আপনি আপনার সাংবিধানিক দায় দায়িত্ব যেখানে আছে সেই দায়িত্বটি যথাযথভাবে পালন করে একটা করবেন। তারপরে যদি আপনি ফেল করেন আপনাকে কেউ দায় দিবে না। কিন্তু আপনি যদি আপনার সাংবিধানিক দায়িত্বটি যথাযথভাবে পালন না করে জীবন উৎসর্গ করে দেন, তাহলেও আপনি দায়বদ্ধতার মধ্যে থাকবেন। সাবেক প্রধান নির্বাচন কমিশনার যেহেতু এখন কারাগারে আছে, এর জন্য কি কোনো বাড়তি চাপ উপলব্ধি করছে নির্বাচন কমিশন? অফকোর্স না, আমি মনে করি না এটাকে তাদের বাড়তি চাপ অনুভব করার কোনো কারণ নাই। যে কারণে আগামী নির্বাচন কমিশনাররা, গত নির্বাচন কমিশনার জেলে গেছেন, সেই ধরনের পরিস্থিতি যেন তৈরি না হয়, অন্ততপক্ষে নিজেদের দিক থেকে সাংবিধানিক দায়িত্বটা স্বচ্ছতার সাথে পালন করার যেন চেষ্টা করেন। ঘুম থেকে যেন উঠে এক কথা না বলতে হয় বা আগের একরকম, এই ধরনের অবস্থাটা যদি তারা তৈরি না করেন তাহলে তাদের বাড়তি চাপের কোনো প্রয়োজন নেই। বরং একটা তাদের শিক্ষা নেওয়ার আছে যে এই ধরনের পরিস্থিতি তো নিজেরা যদি করি তাহলে আমার জন্য এই ধরনের পরিণতি অপেক্ষা করছে। এইটা তাদের মাথার মধ্যে যদি থাকে তাহলেই মনে হয় এটার জন্য তাদের বাড়তি চাপ নেওয়ার আর কোনো কারণ থাকবে বলে আমি মনে করি না। আবারও বলতে চাই যে বাংলাদেশে যে কোনো নির্বাচন ঝুঁকিপূর্ণ। একটা সদ্য মুক্তিযুদ্ধের মাধ্যমে বহু মানুষের আত্মহুতির মধ্য দিয়ে ৭৩ সালে আমরা যে প্রথম জাতীয় সংসদ নির্বাচন করলাম, সেই নির্বাচনও আমাদের জন্য অনেক চ্যালেঞ্জ ছিল। এবং সেই নির্বাচনেও যেটি হয়েছে বাংলাদেশের নির্বাচনী ইতিহাসে সেটা একটা কলঙ্কজনক ইতিহাস তৈরি করেছে। এবং একটা জাতি হিসাবে স্বাধীন দেশে আমাদের যে যাত্রাটা শুরু হয়েছিল, সেই যাত্রাটার মধ্যে অর্থাৎ নির্বাচনী সংস্কৃতির মধ্যে আমরা যেটা প্রবেশ করেছিলাম, সেটি আমাদের জন্য অত্যন্ত বেদনাদায়ক, হতাশার, এবং এটা আমাদেরকে এখনো মর্মপীড়া দেয়। তো ফলে আমরা যেটা বলি যে একটা ৭৩ সালের নির্বাচন পরিবর্তিত পরিস্থিতিতে আওয়ামী লীগের যে অবস্থান, শেখ মুজিবুর রহমানের ব্যক্তিগত যে ক্যারিশমা, সবকিছু থাকা সত্ত্বেও এই নির্বাচনটাকে যে ধরনের বিতর্কিত করা হলো, সেটার কোনো প্রয়োজনই ছিল না। কিন্তু আমাদের বাংলাদেশে এই ধরনের মানসিকতা আমাদের শাসক গোষ্ঠীর আছে, আমাদের যারা কর্মকর্তা আছেন তাদেরও আছেন। কিন্তু স্বাধীনতার ৫৪ বছর পর এসে ২৪-এর যে ঘটনা হয়েছে সেটা থেকে যদি তারা শিক্ষা নেন, অন্তত পক্ষে এই ধরনের পথে তাদের পক্ষ থেকে হাঁটা না। আমি আবারও বলতে চাই, আমরা চাই না তাদের কারো জীবন উৎসর্গ করতে হোক। তাদের সাংবিধানিক সীমার মধ্যে যে দায়িত্বটা, সেটাই তারা স্বচ্ছতার সাথে পালন করবে। সোহরাব হাসান, আমরা বেশ কিছুদিন ধরেই শুনছি যে সরকারের ভেতরে আরেকটি সরকার আছে, আবার এখন শোনা যাচ্ছে যে সরকারের ভেতরে একটি অংশ চাইছে না গণতন্ত্রের পক্ষের শক্তি ক্ষমতায় আসুক। সরকারের ভেতরের যে পক্ষের কথা বলা হচ্ছে, তারা কতটা আসলে সক্ষমতা বহন করে যে তারা নির্বাচন চাইছে না? আবার এই অভিযোগ আমরা শুনছি যে ২০০ কোটি টাকার বিনিময়ে উপদেষ্টা হবার এক ধরনের চেষ্টা চলছে। উপদেষ্টার এই পদটা কতটা লাভজনক? সব পদে লাভজনক, নাহলে পদ হবে কেন? পদ যখন তৈরি করা হয় সেটা একটা লাভজনক। এখন কথা হচ্ছে এই অন্তর্বর্তী সরকারের দায়িত্বটা কি? দায়িত্ব হচ্ছে একটা সুষ্ঠু নির্বাচন দেওয়া প্রধানত, এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জনগণের নিরাপত্তা দেওয়া, আর তৃতীয় যেটা অর্থনৈতিক চাকা সচল রাখা। তো অর্থনীতির ক্ষেত্রে বিশেষ করে দুর্নীতি লুটপাট অনেকটা বন্ধ করেছে, ব্যাংকিং খাতেও এক ধরনের শৃঙ্খলা এসেছে। কিন্তু অর্থনীতির মূল যে ভিত্তি শিল্প কলকারখানা, সেটি সেই খাত উৎপাদনশীল খাত এগোয়নি, বিনিয়োগ বাড়েনি, বেকারত্ব বেড়েছে। আপনি দেখেছেন যে পিপিআরসির যে রিপোর্ট, তাতে ২০২২ সাল থেকে প্রতি ৪ জনে একজন গরিব। ২২ সালে ছিল ১৮%, এখন সেটি দারিদ্র্যের হার হয়েছে ২৮%।
10% বেড়েছে, এবং এই 10% বেড়েছে আমরা যদি ধরি সমান তালে বেড়েছে, তাহলেও কিন্তু 3.5% এই 1 বছরে বেড়েছে। এর আগে আমরা দেখেছি বেকারত্বের হারও বেড়েছে। তো সুতরাং সরকারের ভিতরে সরকার হয় তখনই যখন সরকার কি বলে মানে সঠিকভাবে সিদ্ধান্ত নিতে পারে না, সময় মতো সিদ্ধান্ত নিতে পারে না, এবং সিদ্ধান্ত কার্যকর করতে পারে না, তখনই নিজেদের মধ্যে মতভেদ দেখা যায়। আপনি দেখেছেন যে আমরা যে মিয়ানমারকে করিডোর দেওয়ার ক্ষেত্রে, এমনকি চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়ার ক্ষেত্রে তো ভেতরে সরকার নেই, সেখানে তো সরকার কি বলে যৌথভাবে সিদ্ধান্ত নিয়েছে। তাহলে নির্বাচনের ব্যাপারে নয় কেন? তাহলে আইনশৃঙ্খলা মব ভায়োলেন্স বন্ধ করার ব্যাপারে নয় কেন? আপনি নির্বাচন হোক বা না হোক, মব ভায়োলেন্স তো কোনোভাবেই গ্রহণ করা যায় না, কোনোভাবেই এটা মেনে নেওয়া যায় না, এবং সরকারের প্রাথমিক দায়িত্ব জনগণের নিরাপত্তা দেওয়া। মব ভায়োলেন্স হচ্ছে আইন নিজের হাতে তুলে নেওয়া। তো সরকারের প্রতি একটা চ্যালেঞ্জ, সরকার এই চ্যালেঞ্জটা গ্রহণ করছে না কেন? সরকারের ভিতরে সরকারের একাধিক উপদেষ্টা বা তাদের সহযোগীরা নানা রকম কথাবার্তা বলেছে। তো এই অন্তর্বর্তী সরকার, রাজনৈতিক সরকারের যারা দায়িত্বে থাকেন তারা অনেক রকম কথাবার্তা বলেন। তাদের জনতুষ্টির বিষয় আছে, ভোটারদের সন্তুষ্ট করার ব্যাপার আছে, কিন্তু এই অন্তর্বর্তী সরকার তো তা নেই। তাদের উপর যে অর্পিত দায়িত্ব সেটি কতটা পালন করতে পারছে, না হলে কেন পারছে না সেটাও বলা। এই যে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কথা প্রকৌশল শিক্ষার্থীদের কথা বললাম, এই আলোচনাটা আগে শুরু হলে এই অঘটন ঘটতো না। আপনি জাতীয় পার্টি অফিসের সামনে, জানি না যে সরকারি গোয়েন্দা বিভাগ এ ব্যাপারে কোনো সজাগ ছিল কিনা। সজাগ থাকলে তাহলে আগে থেকেই সেখানে সভা সমাবেশ বা মিছিল বা বন্ধ করতে পারতো। তাহলে এই একটি দলের প্রধানকে এবং সাবেক ভিপি তাকে এভাবে গুরুতর আহত হতো না। মানে এই পরিস্থিতি এখন এই সরকারের ভিতর সরকার থাকুক বা না থাকুক, আপনার নির্বাচনের অনুকূল পরিবেশ যদি সরকার তৈরি না করতে পারে, তাহলে তো নির্বাচন নিয়ে মানুষের সংশয় সন্দেহ দেখা দেবে। অন্যদিকে রাজনৈতিক দলের নেতাকর্মীদের মাঝেও কি আমরা শিষ্টাচার কিংবা সহনশীলতার অভাব দেখছি না? অভাব না, প্রচন্ড ঘাটতি। এটা হচ্ছে একেবারে বলবো যে ইতিহাসের সবচেয়ে বেশি। কারণ এরকম পাল্টাপাল্টি, এরকম ভাষা অন্যের প্রতি এরকম ঘৃণা ছড়ানো, বিদ্বেষ ছড়ানো, রুচিহীনতা, কি বলে শালীনতা বর্জিত ভাষা, এবং সেটা একজন মুক্তিযোদ্ধার প্রতি, একজন সাধারণ মানুষের প্রতি, এবং যে ভাষা মেয়েরা বলার কথা নয় সেই ভাষা ব্যবহার করে। সাধারণত আমরা দেখি যে ছেলেরা যেসব কি বলে তাদের মধ্যে একটু উগ্র, তাদের মধ্যে একটু ভাষা ব্যাপার, যেটা আমরা দেখছি যে সমাজের সচেতন অগ্রগামী তরুণ যারা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী, তারাও এর বাইরে নয়। না, বাইরে নয়, এবং এটি আমাদের সামগ্রিক ব্যর্থতা, আমাদের জাতিগত ব্যর্থতা। আমরা কি করলাম তাহলে? 54 বছর বাদ দিলাম, আমরা তো বাংলাদেশের এই সভ্যতা, এই ইতিহাস ঐতিহ্য তো 1000 বছরের। তা 1000 বছরে আমরা কি শিক্ষা নিলাম আমরা? এবং বাংলাদেশে এখন তো সবচেয়ে বেশি বিশ্ববিদ্যালয়, শত শত বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর হাজার হাজার লাখ লাখ শিক্ষার্থী বেরিয়ে আসে, এবং আমরা সংবাদ মাধ্যম বলি বা যে কোনো সরকারি প্রশাসন যন্ত্র সবকিছুই তো মানুষকে আইনের শাসন করতে শেখায়, মানুষকে শালীনতা শেখায়, মানুষকে সৌজন্যবোধ শেখায়, মানুষকে অন্যকে সম্মান জানাতে শেখায়। এটা তো সভ্য সমাজের প্রাথমিক ধাপ। এই ধাপ যদি আমরা পার না হতে পারি, তাহলে গণতন্ত্র কিভাবে প্রতিষ্ঠিত হবে? তাহলে আমরা গণতান্ত্রিক শাসন কিভাবে প্রতিষ্ঠা করব? তাহলে আমরা নির্বাচনটা কিভাবে করব? নির্বাচন তো একটা আইন, মানে নির্বাচনী যে বিধিবিধান আছে সেটা মেনে করতে হবে। কেউ যদি আপনি ভোট কেন্দ্র যে দখল করে এবং সেখানে যদি মব সন্ত্রাস তৈরি করে, তখন কি করা যাবে? সেক্ষেত্রে সরকারকে বলবো যে এখনই কঠোর অবস্থা। ধন্যবাদ জানাচ্ছি সোহরাব হোসেন। ডক্টর সিদ্দিকুর রহমান খান, এই বিষয়ে 2-4 লাইন আপনার মন্তব্য জানতে চাই। নৈতিকতা, মূল্যবোধ থেকে আমরা দূরে সরে যাচ্ছি কিনা? ডেফিনেটলি আমরা নৈতিকতা এবং মূল্যবোধ থেকে, আমাদের তরুণ প্রজন্ম না, আমাদের জাতিগতভাবেই আমরা কিন্তু অনেকটা ডিভিশন আমাদের হয়ে গেছে। সৌরভ ভাই যেটি বলছিলেন, আমার কাছে এটি মনে হয় যে আমাদের এই যে তরুণ প্রজন্ম, বিশেষ করে যাদের এই 24-এর ঘটনার ক্ষেত্রে গোটা জাতির তাদের প্রতি যে সম্মান বোধ তৈরি হয়েছিল,
পরবর্তী কর্মকাণ্ডের মধ্য দিয়ে এটাকে তারা ইতিমধ্যেই কিন্তু প্রশ্নবিদ্ধ করেছেন। গতকাল একটা অনুষ্ঠানে কথা হয়েছিল যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সাম্প্রতিক সময়ে তারা রাজনৈতিক প্রতিপক্ষের বিপক্ষে সেখানে মানে পুরুষ নারী শিক্ষার্থী নির্বিশেষে যে ধরনের ভাষার প্রয়োগ করছে, না যেটা ধরনের ভাষার প্রয়োগ করছে, অশ্লীল স্লোগান যেটা দিচ্ছে, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় সেটা প্রত্যাশা করি কিনা। আমাদের একজন বক্তা বলছিল এই বিষয়ে তিনি মন্তব্য করতে চান না। আমি গতকালও বলেছি, আজকেও বলতে চাই যে একজন শিক্ষক হিসাবে, একজন অভিভাবক হিসাবে, একজন সচেতন নাগরিক হিসাবে এগুলো আমাদেরকে মারাত্মকভাবে আমাদেরকে মর্মাহত করে। যে ধরেন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় বা বিশ্ববিদ্যালয়ের একজন তরুণ শিক্ষার্থীর কাছে, আমি যে বিশ্ববিদ্যালয়ের বলছি না, তাদের কাছে জাতির একটা প্রত্যাশা থাকে, তাদের দিকে মানুষ মানে তাকিয়ে থাকে যে তাদের ব্যবহারটা কিভাবে হবে, এটা প্রভাবিত করবে। কিন্তু আমরা এই হঠাৎ করেই এমন একটা সংস্কৃতির মধ্যে ঢুকে যাচ্ছি যে সংস্কৃতিটা আমাদেরকে নতুনভাবে আমাদেরকে ভাবনার মধ্যে ফেলে দিচ্ছে। এবং আমাদের সামগ্রিকভাবে যে নৈতিক অবক্ষয় হয়েছে এটা তো একদিনে না। আমরা এই ইয়াতে বলেছিলাম যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের ক্ষেত্রে আমরা কোনো পরিবর্তন, কিন্তু আমরা একটা কালচারের মধ্যে দিয়ে বড় হয়েছি, সেই কালচারটা আমাদের জন্য খুবই অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো আমরা এটা মনে করি যে একটা খুব খারাপ অবস্থা আমরা অতিক্রম করছি। একেবারে শেষ পর্যায়ে শেষ করছি দেশ টেলিভিশনের সাপ্তাহিক আয়োজন সপ্তাহের দেশের আজকের আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।